শুরু হচ্ছে সুরা এরাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনো কমেনি রাশিয়াতে। 3 মাস আগে এসেছে থেকেই সে এক তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একঘেয়ে লাগছে ঈশানীর নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনচান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেন্ট হাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অগত্যা এই ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসেব করে রাখে ঈশানী। এখন মাঝরাত। রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রোশনায়ে ঢলঢলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাটাতেও লাবণ্যতা আর স্নিগ্ধতা যেন উপচে পড়ছে তার। সেদিন ওই বীভৎস ঘটনার পরে থেকে আর কখনো পালানোর দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্ট হাউসের 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটাতে। আজ বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভেজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতঃপর আঙ্গুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগাড়ে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটি গুটি অক্ষরে লিখল ঈশানী, চেরি ব্লসমের একটা সুন্দর বিকেল হোক আমার, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ, আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনও খুশি হওয়ার স্বপ্ন দেখে, কি জানি কেন। ইস্যু লিখছিল, মাঝরাত্রিরে মনের সবটুকু আবেগ ঠেলে সাজাচ্ছিল ডায়েরির পাতা। ঠিক এমন সময় উপরতলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণকুহর সচকিত হয়ে ওঠে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচানক। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনিতে রুম থেকে বেরিয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় ঈশানী। ফ্লোরা রুম আটকে ঘুমোচ্ছে। ঈশানীর জানা মতে তুষার আর এরিস পেন্ট হাউসে নেই। তাহলে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে এমন? অগত্যা রহস্যময় এই আওয়াজের উৎস খুঁজতে ঈশানী একাই সিঁড়ি ডিঙিয়ে ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে এক পল চাইল ইরিশের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডদের পাহারায়। তার মানে অফিস কক্ষে কেউ নেই, তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগলো। তৎক্ষণাৎ আবারও সেই ধূপধাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী। কারণ ও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলে কি হবে। সময় মতো এক একটা জানোয়ারের চাইতেও বেশি হিংস্র তারা। এগুতে এগুতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে থমকালো ঈশা। এই রুমের ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পরপর, কিন্তু এত রাতে কে আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহীনের জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবেই ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী। ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারে মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরে শুধুই কালোর সমাহার। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়। এই পেন্ট হাউসটাই তো পুরোপুরি কালো, মরীচিকার মতো একটা তমসাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলকধাঁধার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতে ঈশানী ভাবে, এতগুলা দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়ল না কেন? কে থাকে এখানে? পরক্ষণেই ঠোঁট উল্টে নিজেকে নিজে বোঝালো ও, অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেডসাইড দেয়ালের বিশাল পেন্টিংটাতে। দেয়ালজোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তেই চোখ মুখ কুঁচকে এলো ওর। চিত্র তো নয়, যেন জ্যান্ত এক মানুষ খেকো সরীসৃপ। সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে ওর পানে। যা দেখা মাত্রই অজানা শিহরণে শীতল ঠান্ডা স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড বেয়ে। সেদিকে একপল ভয়ার্ত নজরে বুলিয়ে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে, তার আগে ওর ধ্যান ফিরে এলো পুনরায় সে অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী। দেখল রুমের মাঝেই আরেকটা রুম। ওদিকটায় আলো জ্বলছে, তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল আলোর সূত্র ধরে। হাট করে খোলা দরজাটার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উঁকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনের দৃশ্যে আটকে গেল আপনা আপনি।
অজান্তেই ফাঁকা হয়ে এলো অথর যুগল। ফাঁকা হয়ে যাওয়া সেই হকচকানো ওষ্ঠধর নাড়িয়ে একা একাই বিড়বিড়ালো মেয়েটা। তার মানে এটা ইরিশের রুম? মাস্টার বেডরুমের সঙ্গে যুক্ত জিম রুমটাতে একাই ইরিশ। হাতে লেদারের গ্লাভস লাগিয়ে সেই তখন থেকে পাঞ্চিং ব্যাগটায় ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালে রুমের দরজা খুলে রাখায় মাঝরাতে ওর পাঞ্চিংয়ের আওয়াজই এতক্ষণ ধরে থুপথাপ রহস্যময় শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো প্যান্ট হাউসের চার দেয়াল। মাঝরাতে যখন তখন জিম করার অভ্যেস রয়েছে ইরিশের, তাই এহেন শব্দে গার্ডসরা উদ্গ্রীব না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিকই ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো ও নিজেও অনুমান করেনি যে বাঘটা প্যান্ট হাউসেই রয়েছে। কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঢোক গিলে জিভের ডগা দিয়ে অধর ভিজিয়ে নিল ঈশানী। তারপর আর চোখে পুনরায় দেখে নিল ইরিশের অবস্থান। পরনে একটা কালো সেন্টু গেঞ্জি আর কার্গো প্যান্ট। ট্যাটু করা উন্মুক্ত পেশিবহুল হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ঈশ্বর নজর গেল পুরুষালী সুঢৌল শরীরের দিকে। স্কিনে সেন্টু গেঞ্জি ভেদ করে তার জিম করা পোক্ত শরীরের প্রতিটি ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে সামনের সেই দৃশ্যটা। পাঁচ করার সময় তার প্রতিক্রিয়া, তার ঘর্মাক্ত মুখভঙ্গিমা, দাঁতের ডগা দিয়ে বারবার অধর কামড়ে ধরা, সব কিছুই অপ্রার্থিব। বরাবরের মতো এবারও ঈশ্বর মনের কিনারে একটাই প্রশ্ন ওকে দিয়ে যাচ্ছে ক্রমাগত। উনি কি আসলে একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি সজীব দুনিয়ার কোনো নামকরা সুপারস্টার? পাঞ্চিংয়ের এক পর্যায়ে কোনো কিছু ইঙ্গিত না দিয়ে হুট করে রুমের দরজায় চোখ রাখল ইরিশ। ইরিশের হঠাৎ চাহনিতে তড়াক করে ধরফড়িয়ে উঠল ঈশানীর হৃদয়টা। তৎক্ষণাৎ দরজার আড়ালে গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়ল ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতে এদিকে চলে না আসে ইরিশ, নয়তো আজ আরও একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানের প্রার্থনা কাজে দিল হয়তো। ইরিশ জিম রুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ঈশ্বর ধারে কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। ইরিশ ওয়াশরুমে ঢুকতেই হাফ ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়ো কেটে পড়ার ধান্দায় চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটল আসল বিপত্তি। রুমটা ছিল ফিঙ্গার লক, মানে ইরিশের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না মানে কিছুতেই না। খানিকক্ষণ টানাটানি আর জোর জবরদস্তি করে অবশেষে ঈশানী যখন বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে সঙ্গে কলিজার সব পানি শুকিয়ে কাঠ হয়ে যায় ওর ভেতরটা। তপ্ত শ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে পয়াতুর দৃষ্টি মিলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেয়ালের পায়থন পেইন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ছোপ ছোপ আওয়াজ, সব কিছুই যেন একযোগে বিদ্রূপ করে হাসছে ওকে দেখে। সকল আওয়াজ ছাপিয়ে শুধু একটা কথাই ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে ঈশ্বর কর্ণকুহরে, বোকা ঈশানী। সবসময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে ফেঁসে যায় মেয়েটা। বেচারি কুণ্ঠা এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসে ইরিশের রাশভারী আওয়াজ, তুষার, টাওয়ালটা এগিয়ে দাও তো। ইরিশের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিহরে পৌঁছে গেল ঈশানী। ভেতরের শঙ্কাকে পাছে হাঁটিয়ে দুশ্চিন্তারা ভর করল অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হওয়ার উপায় নেই তা জানা সত্ত্বেও দু একবার সহস্তে ধাক্কা দিল মেটালিক দরজাটায়। অহেতুক ধাক্কায় সেটি খোলা তো দূরে থাক, উল্টো ব্যথা পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হিয়ার মি? টাওয়ালটা দাও। পুনরায় ভেসে এলো ইরিশের রাশভারী কণ্ঠস্বর। যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে তাকায় ঈশানী। পেছনে ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতেও দেখল দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়েছে ইরিশ। আরেকবার ডাক দিল বলে, আর তারপর হয়তো সোজা বেরিয়ে আসবে ওয়াশরুম থেকে। তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেল ঈশানীর। ও আর কিছু না ভেবেই গলার স্কার্ফটা দিয়ে ভালোমতো মুখ ঢেকে ব্যাড থেকে টয়লেটে নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাচের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে ইরিশ। এক কোণে কোনো মতে আঁটোসাঁটো হয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে ইরিশের হাতের দিকে তোয়ালেটা এগিয়ে দিল ও। তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইস্যুর নরম হাতটা কবজিবন্দি করে নেয় মাফিয়া বস। অতঃপর চোখের পলকে হ্যাঁচকা টানে নিয়ে যায় ভেতরে। ঈশানী কিছু বুঝে ওঠার আগেই ওকে ঘুরিয়ে নিজের বাহুবদ্ধ করে অন্য
হাতে থাকা ধারালো চাকুটা অকস্মাৎ চেপে ধরে ওর গলায়। সরু কণ্ঠনালীর ঠিক নিচে ছুঁই ছুঁই করছে একটা চকচকে ধারালো চাকু, যা দেখা মাত্রই শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর। মাত্রাতিরিক্ত আতঙ্কে জর্জরিত হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে মেয়েটা। ওদিকে শাওয়ার থেকে নিঃশব্দে বেরিয়ে আসা শীতল জলের স্রোতে ভিজে একাকার ওর সর্বাঙ্গ। পানিতে ভিজে সাফেদ রঙা ফিনফিনে পাতলা ফ্রকটা ইতোমধ্যে আয়নায় পরিণত হয়েছে। পাতলা ফ্রকের আস্তর ভেদ করে মেয়েটার গমরঙা কোমল ত্বক স্পষ্ট দৃশ্যমান, যদিও ইরিশ কিংবা ঈশানী কারোরই খেয়াল নেই সেদিকে। এই মুহূর্তে কঠিন কোনো শাস্তির ভয়ে নীল হয়ে আছে ঈশানীর সমগ্র মুখমণ্ডল। ইরিশ নিজের হাতের অবস্থান অনড় রেখেই অত্যন্ত কুটিল স্বরে বলে ওঠে, ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। ইরিশ ইউভানের সিক্স সেন্স কখনো ভুল হতে পারে না। ইরিশের কথাগুলো কর্ণকুহর ভেদ করতেই চকিতে ঘাড় ঘোরায় ঈশানী। অবস্থানে থেকেই চোখ রাখে পিয়াসিং করে ধূসর বাদামি একজোড়া অনুভূতিহীন শূন্য চোখে। শাওয়ারের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে ইরিশের সিগারেট পোড়া কালচে বাদামি অধর যুগল আজও উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধর তোলার ওই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানী তাকিয়ে আছে, ওর চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল অক্ষি যুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে চোখের রং বদলে গেল ইরিশের। মুখটা স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও ইরিশের আর বুঝতে বাকি নেই এই নীল রঙের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে ইরিশের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমেষেই। বিচক্ষণ সর্বগ্রাসী নির্দয় মাফিয়াটাও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপী মাফিয়া বস্টার দুনিয়া থমকে এই মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে। না চাইতেও ভেতরের পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বারবার। ঠিক এমন এই মুহূর্তের মতো সরলতার গাঢ় নীল চোখের মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছে সে কথা জানে না স্বয়ং ইরিশ। চাকু পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজে নড়ে চড়ে ওঠে ঈশানী। ইরিশের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে ঠোঁট নাড়ায় ভীত মেয়েটা। দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে। ইরিশ ছাড়ল না ওকে। উল্টো ইস্যুর তুলতুলে নরম হাত দুটোকে উপরে তুলে নিজের বলিষ্ঠ হাতে মুষ্টিবদ্ধ করে কাচের দেয়ালের সঙ্গে অচানক চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে ইরিশ বলে, এখানে কেন এসেছ? পথ ভুল করে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুণ্ঠায় আওয়াজ বের হচ্ছে না ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। জলের স্রোতে কাক ভেজা হয়ে গিয়েছে শরীর, তার ওপর ইরিশের এহেন আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন, সব মিলিয়ে অন্তঃকরণ নিভু নিভু করছে ঈশানীর। এখনই রুহটা বেরিয়ে গেল বলে। ঈশানীর ভয়ার্ত চাউনিতে কোনোরূপ ভাবান্তর দেখা গেল না ইরিশের মাঝে। ও উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। ইরিশের এরূপ কথায় তরাক চোখ তুলে চাইল ঈশানী। জড়সড় গলায় ঠোঁট নাড়িয়ে শোধালো, খেয়ে ফেলবেন মানে? কাকে? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছ আমায়, এটা অসহ্য লাগছে। তুমিও কি ম্যানিপুলেশন জানো নাকি? ইরিশের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ওদিকে ওর কথার জের ধরে ঈশানী না চাইতেও ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি? কতবার বলেছি আমাকে এই ইনোসেন্ট ব্লু আইস দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? ইরিশের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহ্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়ালো ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা একটানে সরিয়ে ওর চুপসে যাওয়া এইটুকুখানি মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল ইরিশ। কি জানে কি ঝড় বয়ে যাচ্ছে ভেতরে। তার জের ধরেই মাফিয়া বসটা গম্ভীর স্বরে বলে উঠল, আমার সামনে আসবে না একদম। নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সবসময়। ইরিশের কথার পাছে নাক ফুলালো ঈশানী। তীব্র রাগে তীর তীর করে কেঁপে উঠল ওর ছোট্ট নাকের ডগা, যা দৃষ্টি এড়ালো না স্বয়ং ইরিশের। অগত্যা রাগের তোপে খের হারিয়ে ইরিশের মুখের ওপর ইস্যু বলল,
আপনার সামনে কোনোদিন আসবো না বলেই তো পালাতে চেয়েছি বারবার। এই সুযোগ দিয়েছেন একবারও? যতবার পালাতে গিয়েছি ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্টহাউসে। পেন্টহাউসের বাইরের দুনিয়াটা নরকের চাইতেও বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়াভরা ঢলঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে ইরিশ। দেয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে ইরিশের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানের সমগ্র মুখমণ্ডলে। এহেন জোরগতির জলের স্রোতে মেয়েটা তাকাতে পারছে না ঠিকমতো। ওর নাজেহাল অবস্থা দেখে ভালোই লাগছে। তাই তো ওকে আরেকটুখানি জ্বালাতন করতে গ্রীবা নামিয়ে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো ইরিশ। এবার দুজনার মাঝে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই ছুঁই করছে। লজ্জা আর ভয়ে জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। ভেজার কারণে ওর সম্ভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে এক নজর দৃষ্টিপাত করে অকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে নিল ইরিশ। ইরিশের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়ো পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। ইরিশ আর বাধা দিল না ওকে। ভীত মেয়েটার মাথার ওপর নিজের শুকনো টাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে বলল, যেতে পারো। ইরিশের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকালো ঈশানী। পেছনে না ঘুরে রিনরিনে আওয়াজে বলল, দরজা তো বন্ধ, কিভাবে? ঈশানীর কথা শেষ হতে না হতেই ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইরিশ। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনরূপ জবাবদিহিতা ছাড়াই ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখলো দরজায়। অতঃপর দৃঢ় স্বরে ঈশানীকে বলল, গো অ্যাহেড। এবারে ইস্যুর হাতেই খুলে গেল দরজাটা। দরজাটা খুলতে না খুলতে ইরিশের তোয়ালেটা গায়ে পেঁচিয়ে এক মুহূর্তের মাঝে ভেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গার লক কেন সেট করলো ইরিশ? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়ানক ভুতুড়ে রুম থেকে বের হওয়ার আনন্দে আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেরি লাইটের চোখ ধাঁধালো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বার কাউন্টারের ওদিকে মদ্যপ নারী পুরুষের উপচে পড়া ভিড়। সেদিকে অবশ্য দৃষ্টি দিল না ইরিশ। পরনের ওভারকোটটা খুলে তুষারের হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটরে ধরে সোজা চলে গেল হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার এই বিশাল কামরায় হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিসন। তার পাশের কাউচে বসে এক মনে ফোন স্ক্রল করছে টমেটো প্রিন্স খ্যাত ড্রাগ ডিলার অ্যালেক্স জ্যাপ। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় ইরিশ আর তুষার। ইরিশকে দেখা মাত্র জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যস্ত ভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে উঠল টমেটো প্রিন্স। আজকে এই সিক্রেট মিটিংয়ের উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে ইরিশ আর ড্যানিয়েলের মাঝে সখ্যতা তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং অ্যালেক্স। এরা দুজন মিলে গেলেই ও টমেটো সসের ব্যবসা রমরমা। সে যাই হোক, আপাতত ইরিশ আর ড্যানিয়েলের কথোপকথনের পালা। সামনে এগিয়ে গিয়ে ড্যানিয়েলের মুখোমুখি কাউচের উপর পায়ে পা তুলে গা ছড়িয়ে বসল ইরিশ। অ্যালেক্স জোরপূর্বক হেসে ইরিশের মাঝের গুমোট ভাব ভাঙাতে বেশ উৎসুক কণ্ঠে বলল, ও হরিষ্কা, তুমি যে সত্যিই আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর পাইথন লিডার। ড্যানিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ইরিশ বলল, তুমি তো এটাও বলনি যে আমি ছাড়া আরও একজন ইনভাইটেড এখানে। তাহলে অন্তত রিভলভারটা ঠিকমতো লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইল ওকে। চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, আহা রিস্কা, এখানে সমঝোতার কথা হচ্ছে। তুমি কেন অযথায় এসব বন্দুক টন্দুক টেনে আনছো বলো তো? আমি এসেছি কারণ ডিলটা আমার সাথেই হচ্ছে মিস্টার হ্যারিস। আমি তোমাকে এমন কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলল ড্যানিয়েল।
লোকটা ইরিশের চেয়ে বয়সে বড়, তবে নির্মেদ পেট আর শরীরচর্চার মাধ্যমে তৈরি করা কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকমতো অনুমান করা দুষ্কর। ও ঠোঁটের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটার দিকে এক পলক চেয়ে স্পষ্ট গলায় ইরিশ বলল, পেঁচানো কথা শোনার সময় নেই, সরাসরি ডিলে আসুন। ঠোঁট উল্টালো ড্যানিয়েল, কিঞ্চিৎ কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা যে ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই ইরিশের, তাই আপাতত চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে দিল ইরিশের নিকট। ইরিশ সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে, অতঃপর বক্সটা খুলে এগিয়ে দিল ইরিশের নিকট। বক্সটাকে ভালোমতো পর্যবেক্ষণ করে ইরিশ ঠোঁট ঝাঁকিয়ে হাসল কিঞ্চিৎ। পরক্ষণেই নিজের বাজ পাখির মতো সূক্ষ্ম দৃষ্টিযুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে বলল, ব্লাড ডায়মন্ড? সন্দেহ আছে? আছে তো। ইরিশ বলতে বাকি তৎক্ষণাৎ চকচকে সুনিপুণ শ্বেতরঙা ডায়মন্ডটা বক্স থেকে তুলে আস্তে করে কাচের টেবিলের উপর রাখলো ড্যানিয়েল। অতঃপর পকেট থেকে ছোট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝ বরাবর ক্ষত করে রক্ত বের করে আনলো এক টানে। সেই রক্তাক্ত হাতটা নিয়ে রাখলো ডায়মন্ডের উপর। হাত থেকে তাজা রক্তের দু এক ফোঁটা ডায়মন্ডের উপর গড়িয়ে পড়তেই স্বচ্ছ পানির মতো হীরকখণ্ডটি মুহূর্তেই ধারণ করলো টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা সকলের চোখের সামনেই ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করে। পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর ইরিশ সহ এখানে উপস্থিত সবাই ভালো মতোই জানে এটা। এবার বিশেষ হয়েছে নিশ্চয়। টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাত চেপে ধরে পুনরায় ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। টকটকে লাল অপ্রার্থিব রক্তখনিটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে ইরিশ। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। পায়ের উপর পা তুলে বসলো ইরিশ। রাশভারী আওয়াজে জিজ্ঞেস করলো, বেশ, বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল মুহূর্তে কুঁচকে গেল ইরিশের। তীক্ষ্ণ ভাঁজে সংকুচিত হলো ব্রজগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গম্ভীরতা টানল ইরিশ। বলল, সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করেই জানি কোনো এক বিশেষ কারণে মেয়েটাকে এখনো কোথাও পাঠাওনি তুমি। অন্য কিছু বলুন, ওকে বেচবো না। কেন বেচবে না? আফটার অল শি ইজ ইউর প্রপার্টি। ও যে তোমাকে ব্লাড ডায়মন্ড এনে দিতে পারে সেটা কি তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে উঠেছে ড্যানিয়েল। ক্রোধ ঠেকানোর পায়তারা করে ইরিশকে শান্ত কণ্ঠে বোঝাতে চাইল লোকটা। তবে ইতিমধ্যে ড্যানিয়েলের কথায় ফুঁসে উঠেছে ইরিশ। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর স্থির মস্তিষ্কে। ভেতরে ক্রোধের দাবানল। তবুও সামনাসামনি স্থির থেকে দাঁতের মাঝে দাঁত পিষল ইরিশ। বলল, সম্পদ আর সম্পত্তির পার্থক্যটা জানেন তো মিস্টার হ্যারিসন? সম্পদ হলো সেই জিনিস যেটা নিজের মতো করে উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কোনোদিন বিক্রি কিংবা অন্যের হস্তগত করা সম্ভব নয়। আর ওই মেয়েটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। ডিল ক্যান্সেল। এক নাগাড়ে কথা শেষ করে উঠে দাঁড়ায় ইরিশ। সামনের দিকে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল, মেয়েটা যে একান্তই তোমার সম্পদ তার প্রমাণ কোথায়? আমি যদি তুলে নিয়ে আসি ধরে রাখতে পারবে তো? ফের ঘাড় ঘুরালো ইরিশ। ড্যানিয়েলের মুখের উপর একটা পিতৃপাক্ত হাসি ছড়ে দিয়ে বলল, তুলে আনা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছায়া স্পর্শ করে দেখবেন মিস্টার হ্যারিসন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হাসির জোরে ঠোঁট বাঁকিয়ে ড্যানিয়েল কথাটা বললেও ইরিশ আর চাইল না সেই দিকে। লম্বা পা ফেলে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। ইরিশ দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে তুষারও। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে ছুটতে ছুটতে করিডোরের মাঝে ওদের পথ আটকায় অ্যালেক্স। সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলে, কি বাড়াবাড়ি শুরু করেছো তুমি রিস্কা? এক্সকিউজ মি, কোনটা বাড়াবাড়ি? একটা তুচ্ছ মেয়ের জন্য বারবার ব্লাড ডায়মন্ডের অফার হাতছাড়া করছো। ড্যানিয়েলের মতো বিষধর গোখরাকে খেপিয়ে দিচ্ছ। এটা বাড়াবাড়ি না?
অ্যালেক্সের এত কথার পাছে ভাবলেশহীন কণ্ঠে ইরিশ বলল, ইটস টোটালি মাই চয়েস, রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়ল না অ্যালেক্স, উল্টো জোর গলায় বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যে একটা মেয়েকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলেছ সেটা কি এখনো বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? এই দুর্বলতা তোমার পাইথন প্যারাডাইস, তোমার মাফিয়ার সাম্রাজ্য, এমনকি তোমার জীবন, সব কিছুকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা একবারও ভেবে দেখেছো কি? অ্যালেক্সের প্রতিটি কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল ইরিশের মস্তিষ্কে। প্রতিটি কথার জোরালো প্রতিধ্বনিতে ভেতরে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে ওর। আগ্নেয়গিরির দাবানলের মতোই জ্বলন্ত আঙ্গারে ঝলসে যাচ্ছে বক্ষস্থল। তবুও বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চোয়াল শক্ত করে জবাব দিল ইরিশ, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ইরিশ ইউভান কারোর প্রতি দুর্বল নয়। এখন পথ ছাড়ো, নয়তো আজকের পর থেকে জ্ঞানের বাণী বিলানোর জন্য এই চেহারাটাই অক্ষত থাকবে না তোমার। ঢকাত করে শুষ্ক ঢোক গিলে তৎক্ষণাৎ সরে দাঁড়ায় অ্যালেক্স। অ্যালেক্স সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় ইরিশ। সন্ধ্যা তিমিরের পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল দিনের শেষ প্রহরের নিয়ন আলোর রশ্মিটুকু। সারাদিন অল্প অল্প তুষারপাতের ফলে বরফের মিশ্র চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। কাচের দেয়ালগুলোতে শিরশির বিন্দুর ন্যায় জমে আছে গলিত বরফকণা। ঈশানী আর ফ্লোরা কিচেনেই ছিল, টুকটাক কথা নিয়ে হাসাহাসি করছিল ওরা। তখনই মেন গেট খুলে পেন্ট হাউসে প্রবেশ করে এরিশ। ওর চেহারায় ক্ষুদ্রতা স্পষ্ট। এরিশ লাউঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গে থেমে যায় হাসির রোল। এরিশের অগ্নিমূর্তি দৃশ্যগত হতেই ভয়ে জড়সড় হয়ে কাউন্টারের এক কোণে দাঁড়িয়ে পড়ে ঈশানী আর ফ্লোরা। আজ আর সোজা উপরে গেল না ইরিশ, উল্টো মাঝপথে দাঁড়িয়ে লাউঞ্জের দিকে এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে লাগলো ঈশানীকে। এক পর্যায়ে ওর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখা পেল সরলতার। কিচেন কাউন্টারের এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখ মুখে ভেসে উঠেছে স্পষ্ট আতঙ্ক। সেসবের ধার ধারল না ইরিশ, এগিয়ে গিয়ে শক্ত হাতে কবজি চেপে ধরল ওর। আচানক ঘটনায় চোখ তুলে ইরিশের পানে চাইল ঈশানী। ওর চেহারার স্পষ্ট কাঠিন্যতা উপলব্ধি করে কান্না ভেজা কণ্ঠে কাকতি সরে বলে উঠল, কী ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন, কী ভুল করেছি আমি? ঈশানীর কথায় কোনোরূপ জবাব দেয় না ইরিশ, উল্টো ওকে টানতে টানতে নিয়ে যায় দোতলার অফিস কক্ষের স্টোর রুমে। রুমটা ছিল অন্ধকার আর ভীষণ ঠান্ডা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনিক জিনিসের ধ্বংসস্তূপ। তার মাঝে টেনে হিঁচড়ে ঈশানীকে নিয়ে এলো এরিশ। মেয়েটার পরনে কোনোরূপ গরম কাপড় নেই, তাও সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না ইরিশ। ও একটানে ইস্যুর গলার ওড়নাটা কেড়ে নিয়ে রাগের তোপে গজরাতে গজরাতে একটা ভাঙা স্ট্যান্ডের হেডবোর্ডের সঙ্গে হাত দুটো ওড়না দিয়ে বেঁধে দিল ঈশানীর। নিষ্ঠুর লোকটার কাণ্ডে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল ক্রন্দনরত মেয়েটা। কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে বলল, কী করেছি আমি, কেন বেঁধেছেন এভাবে? এখানে খুব ঠান্ডা, আমার শীত করছে, ছেড়ে দিন দয়া করে। ঈশানীর কথা যেন শুনেও শুনল না ইরিশ। ও নিজের মতো করে ইস্যুর হাত দুটোকে বেঁধে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ওকে রেখে বিনা বাঁকে বেরিয়ে গেল স্টোর রুম থেকে। এরিশের যাওয়ার পানে চেয়ে এখনও এক নাগাড়ে চেঁচাচ্ছে ঈশানী। আকুতি মিনতি করে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছে ও, অরণ্য, যাবেন না দয়া করে, অন্ধকারে ভয় করে আমার, এখানে অনেক ঠান্ডা, আমি তো মরে যাব, দয়া করুন, কেন এমন অহেতুক শাস্তি দিচ্ছেন, কি ক্ষতি করেছি আপনার? দরজার বাইরে দাঁড়িয়ে পাছে ফেলে আসা ক্রন্দনরত ঈশানীর আকুতি ভরা কণ্ঠস্বর শুনতে পেয়ে আহত কণ্ঠে বিড়বিড়ায় ইরিশ, কিছুই করনি তুমি, আর না তো আমি তোমাকে শাস্তি দিচ্ছি, আমি তো স্রেফ নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, তোমার প্রতি দুর্বল না হওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য। রাত জাগা শ্রীগাল আর নেকড়ে শাবকের হাউলিংয়ে জানান দিয়ে যায় এখন মাঝরাত্রির। সেই সন্ধ্যার রাতে ইস্যুকে ওভাবে অন্ধকার স্টোর রুমে আটকে রেখে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না ইরিশ। অগত্যা তখনই তুষারকে আদেশ করে ঈশানীকে মুক্ত করে দিতে। আর এখন এই মুহূর্তে পাইথন লিডার ইরিশ ইউভান নিজের ঘুম বিসর্জন দিয়ে নিচতলার 12x12 ফিটের ছোট্ট কামরার সামনে শটান দাঁড়িয়ে। তার নিষ্প্রভ অক্ষিযুগল রুমের ভেতরে নিবদ্ধ, সেথায় এক অপরূপা সুন্দরী ঘুমিয়ে। এলোমেলো তার ঘুমের ভঙ্গিমা,
তার চেয়ে অবাক করা বিষয় মেয়েটা চেয়ারে বসে টেবিলে মাথা এলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, অথচ একটু নড়লেই মাথাটা টেবিল থেকে পড়ে ঘুম ছুটে যাবে এমন অবস্থা। চোখের কোণে জলকণা জমে আছে এখনো, হয়তো কেঁদেছিল খুব। ঘড়ির কাঁটায় টিক টিক আওয়াজ তুলে সেকেন্ড, মিনিট, ঘন্টা নিঃশব্দে অতিবাহিত হয় সেভাবেই। তবুও চোখ জুড়ায় না ইরিশের। মাফিয়া বসের হৃদয়ে বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসেরা ক্লান্ত হয় না মোটেই। অবশেষে উপায়ন্তর না পেয়ে ডক্টর মাতবির নাম্বারে কল দিল ইরিশ। বুকের বাম পাশটা অযাচিত হাত বুলিয়ে বলে উঠল, ডক্টর, আই থিঙ্ক আই নিড এ হার্ট সার্জারি। ইরিশের কথায় পুরোপুরি তন্দ্রাভাব কেটে গেল ডক্টরের। তিনি হকচকিয়ে উঠে বলল, হোয়াট হ্যাপেন্ড রিশকা? I don't know actually. Sometimes my heart burns like hell, or sometimes it beats so fast. ডক্টর মাতবির জানামতে ইরিশের কোনো হৃদরোগের সমস্যা নেই। তাই সন্দেহের বশে তিনি হুট করে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে বসলেন, ডিড ইউ ফল ইন লাভ অর সামথিং? ডক্টর মাতবির কথা পুরোপুরি শুনল না ইরিশ। তার আগেই ছুটে গেল ঘুমের ঘোরে নড়েচড়ে ওঠা ঈশানের পড়ে যাওয়ার হাত থেকে সামলাতে। অসাবধানতায় টেবিল থেকে পড়েই যাচ্ছিল ওর মাথাটা। ঠিক তখনই হাত বাড়িয়ে ওর নরম তুলতুলে গালের অগ্রভাগ হাতের তালুতে তুলে নেয় ইরিশ। সেভাবেই ওর মাথাটা আলগোছে সামলে রেখে ঘুমন্ত মেয়েটার আদরে মুখের পানে চেয়ে হিস হিসিয়ে বিড়বিড়ায় নির্ঘুম মাফিয়া বস। সফট অ্যান্ড ইনোসেন্ট। কোনো এক নামহীন জগতের আকাশ বাতাস ছাপিয়ে হৃদগহীনে হানা দেয় তখন অযাচিত কিছু গানের লাইন। যদি একটি বারও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 18। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।